24শে ডিসেম্বর 2023 6:32 থেকে 33 হয়ে গেল। বেরিয়ে পড়ছি আবার আমরা এইবারে মধ্যপ্রদেশের উদ্দেশ্যে। মধ্যপ্রদেশ আমাদের একবারও ঘোরা হয়নি, ভারতের বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াচ্ছি। কন্যাকুমারী অবধি চলে যাওয়া হয়েছে, কিন্তু সেই অর্থে মধ্যপ্রদেশ কখনো ঘোরা হয়নি। জয় স্যাডেল ব্যাগ রেডি করছে বাইকে, সেই হান্টার নিয়েই বেরোচ্ছি আমরা আবার। আজকে যাব আমরা বারাণসীর কিছু আগে মোহানিয়া পর্যন্ত। মোহানিয়ার দূরত্ব এখান থেকে দেখাচ্ছে মোটামুটি 597-98 কিলোমিটার মতো। 12 ঘন্টা, সোয়া 12 ঘন্টা লাগবে বলছে। আমরা তো এইবারে আগের মতো অত স্পিডে হয়তো যেতে পারবো না, মাঝে মাঝে ব্রেক দিতে হবে। দেখা যাক কখন পৌঁছই। আমাদের চিরাচরিত পেট্রোল পাম্পে বলেছিলাম আজকে পেট্রোল পাম্পের ভিডিও আর করব না, কিন্তু প্রতিবারের অভ্যেস, কি করা যাবে। বালি ব্রিজ না অন্য কিছু, যে পরিমাণ কুয়াশা। দক্ষিণেশ্বরের মোড় ছাড়িয়ে এসে উঠে পড়েছি বালি ব্রিজে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। আমার মনে হয় গোপ্রোর ক্যামেরায় তবু কিছু ভিজিবিলিটি আসে সব ভেদ করেও, কিন্তু খালি চোখে সত্যি বলতে কিছু দেখা যাচ্ছে না সামনের গাড়ির ব্যাকলাইট ছাড়া। কতক্ষণে এসব কুয়াশা কাটবে, এরপরে হাইওয়েতে উঠলে যে কি দশা হবে কিছুই জানা নেই। 6:45 বাজে এখন। আগে যে আমি দক্ষিণেশ্বর বালি ব্রিজ পাস করতে করতে লোকজনের ব্যায়াম করা দেখাতাম, লোকজন ব্যায়াম করতেও বেরোয়নি এই ঠান্ডায়। ডানকুনির মোড় চলে এসছি। প্রচুর লম্বা গাড়ি ঘোড়ার লাইন রয়েছে আর প্রচুর রাইডারকে দেখতে পাচ্ছি। কে কোথায় যাচ্ছে যদিও বলতে পারি না, তবে বেরিয়ে পড়েছে সবাই। আজকে আমাদের রুটটা আমরা যাব বর্ধমান হয়ে। ওই যে বলছিলাম বেনারসের আগে মোহানিয়া বলে একটা জায়গাতে থাকার ইচ্ছে আছে রাতে। আজকাল আর আমি বলি না যে অমুক জায়গায় যাব, বলি ইচ্ছে আছে। যদিও মধ্যপ্রদেশ যেতে গেলে ঝাড়খণ্ড হয়ে মানে জামশেদপুর, রাঁচি হয়েও ঢোকা যেত, যেহেতু এই বেনারসের রাস্তাটাতে সময় কিলোমিটার দুটোই একটু কম দেখাচ্ছিল, তাই আমরা এই রাস্তাটাকেই চুজ করলাম। ডানকুনি টোল প্লাজা পার হয়েছি, কিন্তু কথা হচ্ছে যে এটা ডানকুনি না পাঁশকুড়া না কোথায় না কি, কে কি বুঝবে। এমনকি দিল্লি, বম্বে, আগ্রা হলেও বোঝা সম্ভব নয়, সবটাই সাদা। 7:20-25 বাজে আমরা সিঙ্গুর ক্রস করছি। কুয়াশার সমুদ্রের মধ্যে দিয়ে কিছু দেখা যাচ্ছে না, শুধু জয় মাঝে মাঝে আমায় বলছে অমুক জায়গা ক্রস করছি, তাই জন্য বুঝতে পারছি। আর আমি আমার মোবাইল জিপিএস সবই ঢুকিয়ে রেখে দিয়েছি, কিছু লাভ নেই এখানে কিছু দেখে। শুধু এইটুকু জানি যে আমাদের সারাদিনে 600 কিলোমিটারের রাইড, সেটাও এইরকম পরিস্থিতিতে পৌঁছানো যাবে কিনা জানি না, না গেলে না যাবে। যতদূর যাওয়া যায় ততটুকুই যাব। 8টা বাজতে কয়েক মিনিট বাকি, আমরা ঢুকে গেছি গুড়া। হয়তো আমরা সামনে শক্তিগড়ে বা বর্ধমান পার করে একবার দাঁড়াতে পারি। চাটা খেতে হবে একটু, এই কুয়াশার কারণে ঠান্ডাও রয়েছে। তবে সুখের কথা হচ্ছে পেছন দিকে একটা ম্যান্দা মারা সূর্য উঠেছে। বেশ কিছুক্ষণই হলো আমরা বর্ধমান ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। বাজছে এখন 8:15 আর সামনে আসছে পালসিট টোল প্লাজা। বেশ রোদ্দুরটাও সুন্দর উঠেছে এখন। এতক্ষণে একটু মানে বেড়াতে বেরিয়েছি বলে মনে হচ্ছে। সারাক্ষণ কুয়াশা মেঘের মধ্যে থাকলে কি আর ঘুরতে বেরিয়েছি, কিছুই দেখতে পাচ্ছি না, ভাল লাগে নাকি। হালকা নরম শীতের রোদটাও গায়ে এসে পড়ছে, এবারে বেশ মজা লাগছে। আর এরকম বাইক ট্রিপে বেরোলে কিছু কিছু বাইকার বেশ অনেকক্ষণ ধরে একসাথে চলে, কখনো তারা এগিয়ে যায়, কখনো আমরা এগিয়ে যাই, দেখতে দেখতে যাই, তাদের মজা লাগে। এই যে পার হচ্ছি পালসিট টোল প্লাজা। অলরেডি চা পেয়ে গেছে। এইটাকেই বলে সানশাইন অন মাই শোল্ডার্স মেক্স মি হ্যাপি। শক্তিগড় ঢুকছি। মজার ব্যাপার হচ্ছে আমরা ল্যাংচার শক্তিগড়ে ঢুকছি, আর আজকেই আমরা যাব ক্ষীরমোহনের বাড়ি দিয়ে। আমরা শক্তিগড়ে দাঁড়াচ্ছি না, বর্ধমানে গিয়ে দাঁড়াবো, কারণ আজকে হচ্ছে লম্বা ট্রিপ। ল্যাংচা কুঠি শুরু হয়ে গেল, ল্যাংচা নিয়ে এলো ঝেলো। এইটাতে খেতাম আমরা আগে। চেনা চেনা দৃশ্যগুলো ফিরে আসছে, দেখে না খুব ভালো লাগছে। আমি ইলেকট্রিকের তারে বসা
ফিঙের লাজে না। আমার পছন্দের পাখি ইন্ডিয়ান রোলার, নীলকণ্ঠ পাখি, নীল রঙের নীলকণ্ঠ পাখি দেখে ফেলেছি। শীতের সময় বেরোলেই এগুলো দেখা যায়, আমার খুব ভাল লাগে। সত্যি কথা বলতে কি, আমরা প্রায় 1 বছর পরে এরকম লং ট্রিপে চলেছি। এই যে নানা রকম ল্যাংচা, আদি ল্যাংচা ধাম, ল্যাংচা নগর, কি শ্রীতাস, ল্যাংচা হাব, আজকাল তো সব কিছুরই হাব হয়। ল্যাংচা নিকেতন, বিখ্যাত ল্যাংচা, ল্যাংচা নিলয়। তো যাই হোক, যেটা বলছিলাম যে গরমের ছুটিতেও বেরিয়েছিলাম লাস্ট, কিন্তু তারপর তো সেই অ্যাক্সিডেন্ট হয়ে কেলেঙ্কারি কাণ্ড হলো। যারা জানে, আমি আর বেশি বলবো না এখানে কিছু। তারপরে আমার যা দশা হলো সেই পোস্ট অ্যাক্সিডেন্ট পিরিয়ডে, তাইতে পুজোর ছুটিতেও বেরোতে পারলাম না। অবশ্যই সেই শীতের ছুটিতে বেরিয়েছি, এটাও যে বেরোতে পারবো কোনো গ্যারেন্টি ছিল না। এই বাঁ দিকে দুর্গাপুরের রাস্তা আলাদা হয়ে গেল, আমরা ডান দিকে চলে এলাম, সামনে আসছে বর্ধমান। এবার এখান থেকে আমরা বাঁ দিকে ঘুরে যাব, বাঁ দিকের রাস্তায়। এদিকে এটা কি পুলিশ কনজিউমার্স কোঅপারেটিভ এন্ড কি একটা, বাবা, পূর্ব বর্ধমান পুলিশ লাইন্স। আমরা খাস বর্ধমান শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। হয়তো আমাদের একটা বাইপাস নেওয়া উচিত ছিল, সেই বাইপাসটা আমরা ছেড়ে দিয়েছিলাম। এত রকমের ডাইভারশন, এদিক ওদিক রাস্তা খোঁড়া, তাইতে বোঝা যাচ্ছে না যে কোনটা নেওয়া উচিত, কোনটা নেওয়া উচিত নয়। এই যে সামনে বাইপাস রোডটা দেখা যাচ্ছে, নর্মালি আমরা ওটা দিয়েই যাই, ওই যে ফ্লাইওভারটা রয়েছে। তো এবারে ভুল করে বাইপাস রোডটা আমরা ছেড়ে দিয়েছিলাম বলে শহরের মধ্যে ঢুকতে হলো। সেটা যেমন ঠিক, তেমনি সেই সুযোগে একবার বর্ধমান শহরের মধ্যেও ঘোরা হয়ে গেল। অনেক হোটেল টোটেল রয়েছে এখানে, হোটেল আপনজন কনফারেন্স হল। যাই হোক, আবার পড়ে গেছি ঠিক রাস্তায়। এসে পৌঁছেছি আমরা গলসি, আর বাজছে এখন ওই 9:15 মতো। মোটামুটি বর্ধমান শহরকে বাইপাস করে আবার জিটি রোডে এসে পড়ার পর থেকে রাস্তার অবস্থাও বেশ ভালো, স্পিডও তোলা যাচ্ছে। তার আগে চতুর্দিকে এমন রাস্তার কাজ হচ্ছিল, ট্রাকের লাইন লেগে যাচ্ছে, স্পিড তোলা যাচ্ছে না। এখন বেশ খানিকক্ষণ আমরা বেশ আরামেই চলেছি। জয়ের ওর তো গতি জীবন, মানে গতি জীবনটা বাইকের ওপর থাকলে, অবশ্য বাড়িতে থাকলে সে ভীষণ ল্যাগ। আমরা ঢুকতে চলেছি পানাগড়। 15 কিলোমিটার মতো আগে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম প্রথমবার। সকাল থেকে একটু চা টা খেলাম, ঠান্ডাটাও একটু কাটলো, আর এমনিতেও এখন রোদ উঠে গেছে, আর ঠান্ডার ব্যাপার স্যাপার নেই। আর ওরা বললো যে পানাগড়ের পর থেকে নাকি এই রাস্তার কাজ, ডাইভারশন এইগুলো আর নেই, আমরা একদম স্মুথ পরিষ্কার রাস্তায় পাবো। পানাগড় পার করার পরে বড় জায়গা আমাদের আসবে দুর্গাপুর। আপাতত আমরা ঠিক টাইমিংয়েই চলেছি। আর পানাগড় তো জানি আমরা যে এখানে প্রচুর আর্মি এরিয়া আছে, আর্মির জিপসি দাঁড়িয়ে রয়েছে। আর জয় তো আর্মির জিপসি দেখলেই উত্তেজিত হয়ে যায় আর কি। ওয়েলকাম টু বারোয়া আড্ডা এক্সপ্রেসওয়ে লিমিটেড, NH2। দার্জিলিং 519, বাঁকুড়া 71, দুর্গাপুর 24 কিলোমিটার। এইবারে রাস্তাঘাট সুন্দর হয়ে গেছে, সুন্দর মোলায়েম। আর দুর্গাপুর আর 17-18 কিলোমিটার মতো রয়েছে। এতক্ষণে হাইওয়ে বলে মনে হচ্ছে। টোল গেট পার হচ্ছি, এবারে দুর্গাপুরে ঢুকবো। এই টোল প্লাজাটার নাম কি অবশ্য আমি খেয়াল করতে পারছি না। যাই হোক, মোটা কথা এটাকে দুর্গাপুরের প্রবেশদ্বার বলতেই পারি। সামনের বোর্ডে অনেক কিছু লেখা। খড়গপুর বাঁদিকে 174, বাঁকুড়া বাঁদিকে 53, বোধগয়া সামনে 305, দিল্লি 1300 কিলোমিটার মাইলস্টোনে লেখা। চলো দিল্লি। না, এইবারে দিল্লি যাওয়ার কোনো প্ল্যান নেই যদিও। আর শুরু হয়ে গেছে দুর্গাপুর সিটি। আসানসোল 41 কিলোমিটার সামনে, দিল্লি 1368, বিধাননগর 2 কিলোমিটার বাঁদিকে। ইস্পাত নগরী দুর্গাপুর ছাড়িয়ে চলেছি। কলকারখানার শহর, ওই দূরের চিমনিগুলো আর তার ধোঁয়াগুলো তার প্রমাণ দিচ্ছে। সিউড়ি 57, খড়গপুর কত একটা, বারাণসী 478। আর এই যে বিরাট বড় শহরটা শুরু হয়ে যাচ্ছে
কুলটি শিল্পনগরী এক একটা। রাস্তাঘাটও এখন বেশ সুন্দর হয়ে গেছে, বড় বড় ফ্লাইওভার, মসৃণ রাস্তা। আসানসোল ঢুকছি আমরা, বাজছে এখন 11টা বাজতে 10, আর আমাদের আজকের যাত্রা দূরত্ব এখন 400 কিলোমিটারের নিচে নেমে এসছে। আসানসোল শহরকে আমরা বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, এই বাসটায় কি লেখা? চুরুলিয়া, দোমোহানি, তারপর আসানসোল। এই হচ্ছে আসানসোল সিটি। শ্রী শ্রী আদি কল্যাণেশ্বরী মন্দির, এইদিকে রাস্তা দেখানো। তো মাইথন এসেই গেছে, আর মাইথন ড্যামের পাশেই আছে কল্যাণেশ্বরী মন্দির। আর এইখানে সব কয়লা খনি অঞ্চল, কয়লা খাদান শুরু হয়ে গেছে। এই সাইডে ঢিবি 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 পাহাড়ের মতো এই যে সব কয়লা খনির যন্ত্রপাতি, মেশিন, কনভেয়ার বেল্ট। আমরা দাঁড়িয়েছিলাম একটু, আমাদের আবারও একটা ক্ষতি হয়ে গেছে। ক্যামেরা থেকে ডিটাচ হয়ে আমাদের মাইক্রোফোন উড়ে বেরিয়ে গেছে। এই যে ডান দিক থেকে যে রাস্তাটা আসছে, ওটাই মাইথন ড্যামের দিক থেকে আসছে। তো এই মোড় থেকে এবার আমরা সোজা চলে যাব। যেই চলে যাব, বরাকর নদীর ব্রিজ শুরু হয়ে যাচ্ছে। আর এখানেই চেকপোস্ট একটু থাকবে, কারণ ওয়েস্ট বেঙ্গলের বর্ডার শেষ হয়ে গেল। আর ওয়েস্ট বেঙ্গল পার করলাম আমরা, এখন বাজছে 11টা 18। ওইদিকে হালকা হালকা পাহাড় দেখা দিয়েছে, আর এই বরাকর নদী। এই যে ঝাড়খণ্ড শুরু হচ্ছে, বোর্ড নিশ্চয়ই রয়েছে। হ্যাঁ, ঝাড়খণ্ড। এই হচ্ছে ঝাড়খণ্ডের প্রথম টোলগেট। এই যে ডান দিকের রাস্তা চলে যাচ্ছে গিরিডি, এখান থেকে 67 কিলোমিটার। আর আমাদের সামনে এরপরে আসবে বড় জায়গা নিরসা। ঢুকে পড়েছি নিরসা, আর নিরসা মানেই হচ্ছে জ্যাম। এই মোড়টা আর পার হতে পারছি না আমরা কিছুতেই। একটু আগেই একটা বারাণসী লেখা বোর্ড দেখলাম। বারাণসী হচ্ছে এখান থেকে 428 কিলোমিটার। যাই হোক, বারাণসী তো আজকে আমাদের যেতে হবে না, আমাদের আর মোটামুটি দূরত্ব বাকি আছে 360-62 কিলোমিটার। কিন্তু এই জ্যাম, এইসব ঠেলতে ঠেলতে কখন গিয়ে পৌঁছবো দেখা যাক। আমরা চলে এসেছি গোবিন্দপুর, বাজছে এখন 11টা 55, আর আমাদের 340-42 কিলোমিটার মতো বাকি আছে। এই গোবিন্দপুরও একটা বড় সড়ো জায়গা, আর বড় সড়ো জায়গা মানেই হচ্ছে জ্যাম। আচ্ছা, এখান থেকে পুরুলিয়া ঢুকে যাওয়া যায় বাঁদিকে। সিন্দ্রি 28 কিলোমিটার, বালিয়াপুর 13 কিলোমিটার, পুরুলিয়া 81 কিলোমিটার এই বাঁদিকের রাস্তায় গেলে। এখানে এই জায়গাটা সব খাবার জায়গা, বিরিয়ানি হাউস, ফাস্টফুড সেন্টার, না শুধু ফাস্টফুড না, জেওয়ার বাজার, জুয়েলারি হাউস ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, মানে টোটাল মার্কেট এরিয়া। এই যে বাঁদিকে চলে যাচ্ছে ধানবাদের রাস্তা, বড় বড় করে লেখা ধানবাদ, দ্য ব্ল্যাক ডায়মন্ড সিটি ওয়েলকামস ইউ। দিল্লি 1240, বারাণসী 404, আগ্রা 1040। তো আমরা দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন কোথাওই যাব না, যাব মধ্যপ্রদেশ। এরপরে বড় জায়গা আসবে তোপচাঁচি। ওগুলোর কোলেই আছে তোপচাঁচি লেক। তোপচাঁচি লেক আমরা আগে ঘুরে গেছি, খুবই সুন্দর। তোপচাঁচির আগে আগে এসে আমরা ভাবলাম যে একেবারে ব্রাঞ্চ করে নিই, জলখাবারও খাওয়া হয়নি। তো এখানে একটা রাস্তার ধারে হোটেল পেলাম, একেবারে একাধারে ব্রেকফাস্ট এবং লাঞ্চ করে নেওয়া হচ্ছে, যাতে পরে আর খাবার জন্য থামতে না হয়।
তো মোটামুটি টাইমিং ঠিকঠাকই আছে আমাদের, বলতে গেলে আমরা অর্ধেক রাস্তা এসছি। তো হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো খাবার দাবার আশা করা যায় ভালো হবে। জয় বলবে খাবার দাবার কেমন। তো রুটি আর চিকেন কারি অর্ডার করা হয়েছে। খাবার ভালো, ঠিক আছে। এবার খেয়ে দে তারপরে আবার রওনা দেবো বাকি অর্ধাংশ। তোপচাঁচি যত এগিয়ে আসছে রাস্তার ধারে দৃশ্যাবলীও তেমন সুন্দর হচ্ছে। আরও বেশ কিছুক্ষণ এরম থাকবে। খাওয়া দাওয়া করে রওনা হতে হতে আমাদের এই 1:30 মতো বেজে গেল। তোপচাঁচি লেকে ঢোকার মুখে মুখেই একটু আগে একটা শানে পাঞ্জাব ধাবা আছে, তার সংলগ্ন থাকার জায়গা। ভেবেছিলাম সেখানেই খাওয়া দাওয়াটা সারবো, কিন্তু সেটা রাস্তার উল্টো দিকে, আর একটু সার্ভ করতে দেরি করে ওরা। তো তার আগে আমরা এই হোটেলটাতেই খেয়ে নিলাম। তন্দুরি রুটি আর চিকেন কারি খেয়ে রওনা দিলাম আমরা। তা এখানকার সব হোটেলগুলোই মোটামুটি দেখছি রেস্টুরেন্টগুলো ব্যাঙ্কোয়েট হিসেবে ব্যবহার হয়। এদের বাইরের দিকটা রেস্টুরেন্ট, তার পেছনে বড় বাগান সংলগ্ন অঞ্চল, টয়লেট ফেসিলিটিও রয়েছে, অনুষ্ঠান বাড়ি হিসেবে ভাড়া দেয় আর কি। এই হলো তোপচাঁচি শহর। লেকটা অবশ্য এখান থেকে দেখা যায় না, ডান দিকে ভেতরে অনেকটা ঢুকতে হয় টিকিট কেটে ওই পাহাড়গুলোর কোলে। ক্লিয়ার ওয়েদার আর ঝকঝকে শীতের রোদে আজকে কিন্তু চারপাশটা অপূর্ব সুন্দর দেখাচ্ছে। এর আগেও আমরা তোপচাঁচি এসছি, এবারে কিন্তু বুঝতে পারছি আগে কেন বাঙালিদের পশ্চিমে ভ্রমণের অন্যতম ডেস্টিনেশন ছিল এই তোপচাঁচি লেক সংলগ্ন এলাকাগুলো। তবে এখন রাস্তাঘাটও তেমন সুন্দর হয়ে গেছে। অবশ্য এখন কিন্তু আর অনেকক্ষণের মধ্যে আমাদের কোনো বিরতি নেই। তোপচাঁচির পাহাড়গুলো শেষ হওয়ার পরেই ডান দিকে শুরু হয়ে গেছে পরেশনাথ পাহাড়ের রেঞ্জ। আহা, কি অপূর্ব লাগছে। আর আজকে ওয়েদারটাও ক্লিয়ার বলে পাহাড়ের মাথায় সেই জৈনদের সাদা সাদা মন্দিরগুলো দেখতে পাওয়া যাচ্ছে। অনেকগুলো মন্দিরই আছে প্রতিটা চূড়োর মাথায়, তার মধ্যে একটা বেশ বড়। বাগোদার 32, বারহি 83, হাজারিবাগ 84, দোভি 144, সব কটা পড়তে পারলাম না। আসল কথা হচ্ছে যে রাস্তা দিয়ে চলেছি আপাতত, মানে এক কথায় অসাধারণ। যেমন সুন্দর রাস্তার কন্ডিশন, তেমনি এদিক ওদিক তাকালেই পাহাড়ের সারি ছবির মতো পুরো। দিনটাও ঝকঝকে রোদ্দুরওয়ালা সুন্দর, তারপরে খাওয়া দাওয়াও হয়ে গেছে, মানে পেটে খাবার পড়ে মনটাও শান্তি হয়েছে, ফুর্তি ভাব। ইস্ত্রি বাজার সামনে আসছে, ইস্ত্রি বাজার। আর এদিকের ওয়েদারটা এত মন ভালো করা। আমরা যখন ওয়েস্ট বেঙ্গল থেকে রওনা হয়েছিলাম আজ সকালে অথবা গতকাল থেকে কেমন মেঘলা স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে, কুয়াশায় ঢাকা সব কিছু, তাতে মনটা এমনিতেই বিষণ্ণ টাইপ হয়ে যায়। এদিকে আসতেই ফুর্তিতে মন নেচে উঠছে। ওই পেছনে পড়ে রইল পরেশনাথের পাহাড়, মানে আমরা পরেশনাথ বলি, এরা বোধহয় পারসনাথ বা কিছু বলে। তা আমরা ছোটবেলায় ইতিহাসে পড়তাম না, জৈনদের ধর্ম প্রচারকদের পার্শ্বনাথ বলে। আবার একটা টোল গেট আসছে। এখানে চতুর্দিকে হোটেল, এখানে বিরিয়ানি বিক্রি হচ্ছে, হোটেল বিরিয়ানি কিং। শুধু ফাস্ট্যাগ আর ফাস্ট্যাগ। এবার আমাদের গাড়িটা চালু করতে গেলে ফাস্ট্যাগ লাগাতে হবে সবার আগে। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, এখানে ঝকঝকে রোদ, ঢালু ঢালু পাহাড়, নীল নীল আকাশ, সুন্দর সুন্দর জায়গা। জয় অলরেডি 100-র উপরে 110 স্পিড তুলে ফেলেছে। বেরোনোর আগে সারাক্ষণ যোগ ছিল আজকে আমি 80-90-এর ওপরে কিছুতেই স্পিড তুলব না, ধীরে সুস্থে যাব। এই রাস্তায় এসে যদি 100-র উপরে স্পিড না তোলে তাহলে তো বলতে হবে ওর মুখ্য লাভ হয়ে গেছে, মানে এই দুনিয়ার এই পৃথিবীর সব মোহমায়া জয় করে ফেলেছে। সেজন্য এই রাস্তায় 100-র উপরে তুললেও ক্ষমা ঘেন্না করে দেওয়া যায়। বারহি আসতে চলেছে সামনে। আমরা এখন বারহি শহরের মধ্যে দিয়ে যাচ্ছি, অনুমণ্ডলীয় হাসপাতাল বারহি। এটার একটা বাইপাস রোডও ছিল, ভুল করে প্রথমে সেটাতেই ঢুকে পড়া হয়েছিল, মানে ভুল করে জয় ঢুকে পড়েছিল। আমি ম্যাপে দেখছি যে সোজা রাস্তাতেই কম সময় দেখাচ্ছে, তাই ওকে আবার বললাম ঘুরে আসতে। আছে যে একটু জ্যামজট যে নেই তা না, জ্যামজট আছে, তা সত্ত্বেও বাইপাস রাস্তাটা বেশি লম্বা। বারহি পার করার পরেই আসে তিলাইয়া ড্যাম। এই তিলাইয়া ড্যামে
ঝাড়খণ্ড ট্যুরিজমের একটা থাকার জায়গা আছে উরবানে, এক সময় আমরা সেটা বুকিংও করেছিলাম, তারপর কি কারণে যেন একটা আমাদের যাওয়া ক্যান্সেল হয়ে গেল। যাই হোক, জায়গাটা তো সুন্দরই, তাছাড়া হচ্ছে ছোটোবেলায় যখন রেডিও শোনার অভ্যেস ছিল তখন মনে আছে রেডিওতে মাঝে মাঝেই অ্যানাউন্স হতো যে সম্প্রচার হচ্ছে ঝুমরি তিলাইয়া থেকে, অবশ্যই বাংলায় নয়, কিন্তু সেই ঝুমরি তিলাইয়া নামটা তখন থেকে মনে গেঁথে গেছে। বারহি পার করে আমরা ঢুকে পড়েছি চৌপারন। এই জায়গাটার একটা স্পেশালিটি আছে, এটা বিখ্যাত হচ্ছে ক্ষীরমোহন বলে একটা মিষ্টির জন্য। আমাদের যেমন শক্তিগড় বিখ্যাত ল্যাংচার জন্য, তাই ক্ষীরমোহন মিষ্টিটা কিছুটা রাজভোগ টাইপের হাঁড়িতে করে বিক্রি হয়। কতবার জয়কে বলেছি একবার অন্তত টেস্ট করি, তারপরে না দেখে মনে হলো কিটে মিষ্টি হবে, তাই আর খেলাম না। চম্পারণ থেকে দোভির মাঝামাঝি জায়গায় একটা খুব সুন্দর জঙ্গলের রাস্তা পড়ে। এর আগের বার আমরা যখন গেছিলাম এই রাস্তাটা ভীষণ এনজয় করেছিলাম। তো এইবারে দেখছি বোধহয় কোনো লরি টরি কিছু খারাপ হয়ে গেছে বা কিছু, বাঁদিকের লেনটা জ্যামে আটকে গেছে মাইলের পর মাইল। এবার সেখান দিয়ে যেতে গেলে তো আর আদৌ আজকে পৌঁছবো কিনা তার কোনো ঠিক নেই, তাই আমরা রং লেনে যেতেই বাধ্য হলাম। মনে হচ্ছে এটাই সেই অ্যাক্সিডেন্টের ট্রাক যার জন্য এত যানজট। তো এর হাত থেকে কতক্ষণে গিয়ে মুক্তি পাবো জানি না। অবশেষে মুক্তি পাওয়া গেল জ্যামের হাত থেকে মনে হচ্ছে। তো আমরা সেসব পার করে এগিয়ে চললাম ডোভির দিকে। এটা হলো ফল্গু নদী। আমরা যে ডোভির দিকে এগিয়ে চলেছি, তো ওই ডোভির আগে পিছে দুবার ফল্গু নদীটাকে পার করতে হয়, এটা তার প্রথমবার। জাস্ট একটু আগেই চৌপারনের পরে পরে ঝাড়খণ্ড বর্ডার ক্রস করে আমরা ঢুকে পড়েছি বিহারে। সামনে আসতে চলেছে ডোভি, সেই সঙ্গে সূর্যও ঢলতে শুরু করেছে বলতে সূর্যাস্ত হচ্ছে তা নয়, কিন্তু সূর্যটা একটু নিস্তেজ হয়ে পড়েছে। আর আমাদের আজকে মোহানিয়া অবধি হয়তো পৌঁছানো হয়ে উঠবে না, কারণ এখনও আমাদের 160 কিলোমিটার মতো বাকি আছে। তবে ডোভিতে আমরা থাকবো না আশা করা যায়, কারণ এখনও তো আলো রয়েছে, যতক্ষণ আলো থাকবে আমরা চলতে পারি। দেখা যাক কোথায় গিয়ে শেষমেশ থাকতে হয়। এবারের ফল্গু নদীটা সত্যিই নাম সার্থক, এখানে কোনো জলফল নেই। শীতকালে বহু নদীরই এরকম হাল হয়, কিন্তু এটা আমরা দ্বিতীয়বার ফল্গু পেরোচ্ছি ডোভির কাছে। সামনে থেকে বাঁদিকে নেমে যাচ্ছে ডোভি বাজারের রাস্তা। আমরা সেই যেবার বরাবর গেছিলাম সেইবার ওই রাস্তা দিয়ে নিচে নেমে গিয়ে তারপরে ডান দিকে চলে যাচ্ছে। ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তাটা সোজা হচ্ছে বোধগয়ার দিকে চলে যায়। সেই রাস্তা বরাবর চলে গেছিলাম, এবারে সোজা বেরিয়ে গেলাম। শেরঘাটি আসছে সামনে। অনেকক্ষণ থেকেই ম্যাপে দেখাচ্ছিল যে এখানে একটা প্রকাণ্ড জ্যাম রয়েছে। তা আমরা উঠে এসেছি মোরহার নদীর ব্রিজে। আর এই শেরঘাটি জায়গাটা হচ্ছে এই মোরহার নদীর দ্বারা বেষ্টিত একটা দ্বীপের মতো অংশ। এখানে আর মানে কোথাও পালাবার জায়গা নেই। এই ব্রিজ যেহেতু সাইড দিয়ে নেমে টেমে কোথাও যাওয়া যাবে না, অতএব এইখানেই ঘষা মাজা করতে হবে জ্যামের মধ্যে। বিগত 15-20 মিনিট ধরে আমরা কখনো এই ব্রিজের ওপরে, কখনো নিচে শহরের ওই রাস্তায় ঘুরপাক খাচ্ছি। ব্রিজে উঠে আসছি, নেমে আসছি, কোনোভাবেই আর নদী পেরিয়ে ওপারে যেতে পারছি না। এবং এই পুরো চত্বরে এই একটি ব্রিজ আছে নদীটিকে পার হওয়ার। শেরঘাটি মানে হচ্ছে তুমি শেরের ডারায় এসে পড়েছো, এবার তোমার আর নিজের কিছু করণীয় নেই, শের তোমাকে লেজে খেলাবে। এই হচ্ছে শেরঘাটি। অবশেষে শেরঘাটির জ্যাম শেষ হয়েছে। সূর্য লাল হয়ে গেছে, পুরো ডিমের কুসুমের মতো ওয়াটার বয়েল, টলটল করছে পুরো। আর সামনে আসছে মদনপুর বলে একটা জায়গা, তারপরে আসবে ঔরঙ্গাবাদ। এটা অবশ্য বিহারের ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ নয়, তবে ঔরঙ্গাবাদ এখানে তুলনামূলক একটু বড় জায়গা। সামনে আবার একটা টোল প্লাজা আসছে, সূর্যটা জাস্ট অস্ত যাচ্ছে। আর এত বড় গোল হয়েছে, মানে আমার ভীষণ লোভ হচ্ছে সূর্যটা দেখে, খেয়ে ফেলতে ইচ্ছে করছে। এরপরে আসবে মদনপুর। আমাদের মোহানিয়া যদি আদৌ যাই,
সেটা আর 130 কিলোমিটার বাকি আছে। পাখিরা সব ঘরে ফিরছে। এই জায়গাটার নাম হচ্ছে আমস। ঠিক এখানেই আমাদের সূর্যাস্ত হলো। এখন ঠিক 5টা 3, কাজে ওই গানটা উল্লেখ করাই যায়, চলে যাচ্ছে দিন ঠিক 5টা 3, প্রায় অন্ধকার। আমসে যে সূর্যাস্ত হলো আমাদের, আসলে আমরা তো অনেকটা পশ্চিমে চলে এসেছি, কাজেই আধা ঘন্টা মতো ফাউ পেয়ে গেছি সূর্যটাকে। কলকাতায় থাকলে আরও অনেকক্ষণ আগেই সূর্যাস্ত হয়ে যেত হয়তো। পশ্চিমে চলে এসেছি, আরও পশ্চিমে যেতে হবে। আর হয়তো বেশিক্ষণ কিছু দেখানো যাবে না, তাই ভিডিও তুলে নিয়ে এই বেলা। অনেকগুলো পাহাড় কিন্তু এখন আমাদের বাঁ দিকে চলে এসছে। ওই যে পাহাড়ের পেছনে সূর্যাস্ত হয়েছিল, সেই পাহাড়গুলো এখন আমাদের বাঁ দিকে। আর একদম ঠিক বাঁ পাশে একটা বেশ উঁচু পাহাড় রয়েছে, তার গায়ে প্রচুর পাথর এবড়ো খেবড়ো হয়ে রয়েছে। এটা দেখে আমার বরাবরের পাহাড়ের কথা মনে পড়ছে। আর সামনে যে জায়গাটা আসছে সেটা হচ্ছে মদনপুর। আমরা এখন ঔরঙ্গাবাদ থেকে কিছুটা দূরে আছি। আর আমাদের আজকের দিনের জন্য যে গন্তব্য ঠিক করা হয়েছিল মোহানিয়া, সেটা আর 105 কিলোমিটার। এবার এইখানে এই মুহূর্তে আমি ভিডিওটা করছি, তার কারণ হচ্ছে আমি তো ম্যাপ দেখতে দেখতে যাচ্ছিলাম, ঝপ করে হঠাৎ আমার চোখের সামনেই গুগল ম্যাপটা কালো হয়ে গেল। কালো বলতে মানে দিনের আলো ফুরিয়ে গেল, এরম ইন্ডিকেট করছে। তা আমি ঘড়িতে দেখলাম ঠিক 5টা 31-এ ঘটনাটা ঘটলো। আমার পরে গিয়ে চেক করে দেখতে হবে যে আমার তো ফোনের লোকেশন অন করে চলছি, তাহলে কি যে জায়গায় যে সময় সানসেট হওয়ার টাইম, সেই টাইমে গুগল এটা ডার্ক করে দেয় ম্যাপটা নাকি, সেটাই হবে হয়তো। তাও সেটা একটু কনফার্ম করতে হবে। ডাইভারশনেও আলো দেওয়া, আর এদিকে রাস্তার ধারেও নানা রকম আলো দিয়ে সাজানো, কারণ আজকে হচ্ছে ক্রিসমাস ইভ। हेलो हाय सर, हम बिहार से हैं और औरंगाबाद ज़िला, नाम सिंटू कुमार, कैमूर के रहने वाले। वेरी गुड। ये हमारे भैया हैं, बड़े भैया आदरणीय प्रकाश जी, और हम यहाँ के लोकल आदमी हैं हाँ मनीष सिंह जी। बहुत बढ़िया। बुद्ध भगवान हैं, बुद्ध भगवान। और आपको बिहार में आके क्या फील हो रहा है सर? मैं तो बहुत बार आया हूँ। हाँ, यहाँ से कहाँ तक कल निकलेंगे? अभी हम लोग कल निकलेंगे देउल कोचार होके रेवा जी, MP मध्य प्रदेश। ठीक है सर, थैंक यू।